শ্রোতা বন্ধুরা, রাতের এই নিস্তব্ধতায় আপনারা সবাই কোথায় আছেন? হয়তো কর্মব্যস্ত দিন শেষে বিছানায় শুয়ে আছেন, কিংবা জানালার পাশে দাঁড়িয়ে রাতের অন্ধকারে হারিয়ে যাচ্ছেন। কিন্তু জানেন কি, এই মুহূর্তে আপনার চারপাশে যে দেওয়ালগুলো আপনার পরিচিত, যে ঘড়ির কাঁটা টিকটিক করছে, সেই ঘড়িটার মধ্যেও লুকিয়ে থাকতে পারে এক অলৌকিক আতঙ্ক। রাত 10টা মানেই অশরীরীর রাত, আর রাত 11টা মানে ফেসবুক পেজের লাইভ আতঙ্ক। আজকের এপিসোড 60, হ্যাঁ 60তম পর্বে পৌঁছে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি এমন ঘটনা যা শুনলে আপনার বাড়ির দেওয়ালে টাঙানো ঘড়িটাও বিশ্বাস করতে পারবেন না। আর হাসপাতালের লিফট হয়তো আগামীকাল ডাক্তারের কাছে গেলে সিঁড়ি দিয়েই উঠবেন। আজকের প্রথম ঘটনাটি একটি অভিশপ্ত দেওয়াল ঘড়িকে নিয়ে। এই ঘটনাটি পাঠিয়েছেন মিরপুরের বাসিন্দা সাইফুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই, আমাদের সাথে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। দ্বিতীয় ঘটনাটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটকে কেন্দ্র করে, যা পাঠিয়েছেন শামিমা আক্তার। শামিমা আপাকে অসংখ্য ধন্যবাদ তার সাহসী সাক্ষ্যদানের জন্য। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, অভিশপ্ত প্রাচীর ঘড়ি, সাইফুলের নীরব সাক্ষী। ঘটনাটি সাইফুল ইসলামের ভাষায়। নাম সাইফুল ইসলাম, বাসা মিরপুরের 12 নম্বর সেক্টরে, রোড নম্বর 4, বাসা নম্বর 27 একটি তৃতীয় তলার ফ্ল্যাট। 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত আমার জীবন ছিল একদম সাধারণ। স্ত্রী সালমা, 2 মেয়ে সারা 8 বছর এবং সাদিয়া 5 বছর। সরকারি চাকরিজীবী আমি। ফ্ল্যাটটা আমাদের নিজস্ব না হলেও ভাড়া থাকার 5 বছর হয়ে গিয়েছিল। বাসাটা আমাদের খুব প্রিয় ছিল, কিন্তু সেই অক্টোবর মাসেই বাসাটা আমাদের জন্য হয়ে ওঠে জীবন্ত নরক। ঘটনা শুরু এক প্রাচীর ঘড়ি দিয়ে। 2023 সালের 15ই অক্টোবর আমার শ্বশুর বাড়ি থেকে ফিরছিলাম। পথে নিউ মার্কেটের কাছে একটি পুরনো দোকানে চোখ পড়ে। দোকানটির নাম অ্যান্টিক টাইমপিস। জানালায় রাখা ছিল একটি বিশাল কাঠের তৈরি দেওয়াল ঘড়ি। ঘড়িটি ছিল প্রায় 2 ফুট ব্যাসের, কাঠের ফ্রেমে খোদাই করা নানা নকশা। কাঁটাগুলো ছিল পিতলের তৈরি। ডায়ালের নিচে লেখা ছিল জার্মানি 1920। ঘড়িটি দেখলেই বোঝা যেত এটি কোনো সাধারণ ঘড়ি নয়। দোকানের বৃদ্ধ মালিক বললেন, এটি আনতে চাইলে নিয়ে যেতে পারেন, দাম 8000 টাকা। আমার খুব পছন্দ হয়ে গেল। সালমা হয়তো কিছু বলবে, কিন্তু আমি ভাবলাম বাসায় একটা পুরনো ঘড়ি থাকলে ভালো লাগবে। দরদাম করে 7000 টাকায় কিনে ফেললাম। বাসায় আনার পর প্রথম সপ্তাহ খুব ভালোই গেল। ঘড়িটি চালু করলাম, ঠিক সময় চলছে। টিকটিক শব্দটা অন্যরকম, যেন কোনো প্রাচীন প্রাণের স্পন্দন। সালমা বলল, ঘড়িটা সুন্দর হলেও এর টিকটিক শব্দে আমার ভয় করে। আমি হেসে উড়িয়ে দিলাম। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। প্রথম ঘটনা, 23শে অক্টোবর রাত 2টো। ঘুম ভেঙে গেল আমার। কেন জানি মনে হলো ঘরে আরও কেউ আছে। সালমা ঘুমাচ্ছে পাশে, 2 মেয়ে তাদের রুমে। আমি শুয়ে শুয়ে ঘরের অন্ধকারে তাকিয়ে রইলাম। তখনই শুনতে পেলাম ঘড়ির টিকটিক শব্দ নেই। আমি কান খাড়া করলাম। সত্যি ঘর একেবারে নীরব। মনে হলো সময় থমকে গেছে। আমি টর্চ জ্বালিয়ে ঘড়ির দিকে তাকালাম। কাঁটা 3টে ঠিক 2:02 মিনিটে এসে থেমে গেছে। কিন্তু ঘড়ি তো ব্যাটারি চালিত নয়, এটা মেকানিক্যাল, থামার কথা নয়। আমি ঘড়ির কাঁটা নাড়িয়ে দিলাম, তখন আবার চলতে শুরু করলো। পরের কয়েকদিন ঘড়ি মাঝে মাঝেই থামতো, কিন্তু থামার সময় প্রতিবারই একই, রাত 2:02 মিনিট। আর একবার থামলে ঠিক 3 মিনিট পর আবার নিজে থেকেই চলতে শুরু করত। আমি বিষয়টি নিয়ে বেশি ভাবিনি, ভাবলাম হয়তো ঘড়িটা পুরনো, ঠিক করে নিতে হবে। কিন্তু তারপর ঘটল দ্বিতীয় ঘটনা। 30শে অক্টোবর রাত 11টা। আমরা সবাই টিভি দেখছি। হঠাৎ সারা চিৎকার করে উঠল, বলল, আব্বু ঘড়িটার কাঁটা পেছনের দিকে ঘুরছে।
আমি তাকিয়ে দেখি সত্যি ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা ধীরে ধীরে পেছনের দিকে ঘুরছে। 11টা থেকে 10টা, 10টা থেকে 9টা, এভাবে কয়েক সেকেন্ড ঘুরে আবার থেমে গেল। তারপর আবার স্বাভাবিক নিয়মে চলতে শুরু করলো। সালমা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল, বলল, এই ঘড়িটা সরিয়ে ফেলো। আমি বললাম, কিছু হবে না, মেকানিক্যাল প্রবলেম। কিন্তু আমি ভুল ছিলাম। এটা কোনো মেকানিক্যাল প্রবলেম ছিল না, এটা ছিল আরও গভীর কিছু। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ, 3রা নভেম্বর, রাত 3টে। আমি ঘুম থেকে উঠলাম পানি খেতে। ঘরের দরজা খুলে বের হতেই দেখি হলওয়ের দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সাদিয়া, ছোট মেয়ে, মাত্র 5 বছর। সে ঘুমের মধ্যে হাঁটছে। আমি কাছে গিয়ে দেখি তার চোখ পুরোপুরি খোলা, কিন্তু দৃষ্টি একদম ফাঁকা। সে ঘড়িটার দিকে তাকিয়ে আছে। আমি ডাকলাম, সাদিয়া। সে কোনো সাড়া দিল না। তখনই ঘড়িটা বেজে উঠল, টুং 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 করে। ঠিক 12টা বাজল। কিন্তু সময় তো রাত 3টে, কেন 12টা বাজবে? 12 বার বাজার পর ঘড়ি থামল, আর সাদিয়া তখন মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। কিন্তু তার মুখে সেই ছোট্ট মেয়েটির পরিচিত হাসি নেই, একটা অন্যরকম অভিব্যক্তি। সে বলল, আব্বু, ঘড়িটার ভিতরে এক কাকিমা আছে, তিনি বলছেন রোজ রাতে 12টায় তিনি আসবেন। আমার শরীর শিউরে উঠল। আমি সাদিয়াকে কোলে তুলে নিয়ে বেডরুমে নিয়ে গেলাম। সালমাকে কিচ্ছু বললাম না। পরদিন সকালে সাদিয়া জিজ্ঞেস করল, আব্বু, গতরাতে আমাকে কেন কোলে করে নিয়ে গিয়েছিলেন? মানে সে কিছুই মনে নেই। এরপর থেকে ঘটনাগুলো আরও ঘন ঘন ঘটতে শুরু করলো। সালমা একদিন রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ শুনতে পেল ঘড়ির দিক থেকে কান্নার শব্দ। নারী কণ্ঠের কান্না, খুব মৃদু, যেন অনেক দূর থেকে আসছে। সে ভয়ে দৌড়ে বেডরুমে চলে গেল। আমি বাসায় ফিরে শুনলাম কিছু না, কিন্তু সেদিন রাতে ঘটল আরও ভয়ঙ্কর কিছু। রাত 2:02, ঘড়ি থামল। তারপর শুরু হলো ঘড়ির কাঁটার অস্বাভাবিক ঘূর্ণন। কিন্তু এবার শুধু কাঁটা নয়, ঘড়ির ভেতর থেকে একটা আওয়াজ আসতে লাগলো, যেন কেউ নখ দিয়ে কাঠের ফ্রেম আঁচড়াচ্ছে। শব্দটা খুব কর্কশ, কানে লাগার মতো। সালমা জেগে গেল, সাদিয়াও জেগে গেল। সারা কাঁদতে শুরু করলো। আমি সাহস করে ঘড়িটার কাছে গেলাম। টর্চ মেরে দেখি ঘড়ির কাঁচের ভেতর দিয়ে একটা ছায়া নড়ছে, যেন কেউ ঘড়ির ভেতর আটকা পড়ে বের হওয়ার চেষ্টা করছে। আমি চিৎকার করে উঠলাম। পরের ঘটনা আরও ভয়াবহ। 10ই নভেম্বর, রাত 12টা। আমরা সবাই ঘুমাচ্ছি। হঠাৎ বাজারের মতো শব্দে ঘুম ভাঙল। মনে হলো বাসায় কেউ ঢুকেছে। আমি বেডরুমের দরজা খুলে বের হতেই দেখি ঘড়িটার নিচে দাঁড়িয়ে এক নারী। তার গায়ে সাদা শাড়ি, চুল এলোমেলো, পা মাটি ছুঁইছে না। সে ঘড়িটার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতেই সে ঘুরে আমার দিকে তাকালো। তার মুখ ছিল ফ্যাকাশে, চোখ দুটো ফাঁপা গর্তের মতো। সে বলল, এই ঘড়িটা আমার দাদা এটা আমাকে দিয়েছিলেন বিয়েতে, তুমি এটা ফিরিয়ে দাও। তারপর হঠাৎ করেই মিলিয়ে গেল। আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সালমা আমাকে ফেলে দিল। পরদিন আমি ঘড়িটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু ঘড়িটা সরানো আর নেওয়াটা কি এত সহজ? ঘড়িটা নামানোর চেষ্টা করলাম। দেওয়াল থেকে খুলতেই দেখি ঘড়ির পেছনের অংশে একটা সাদা কাগজ আটকানো। কাগজটা খুলে দেখি তাতে হাতে লেখা বাংলা, আমার ঘড়ি কেউ নিতে পারবে না, যে নেবে সে আমার সাথে থাকবে। আর তারিখ লেখা 1952 সালের 22শে ফেব্রুয়ারি। আমার মাথা ঘুরে গেল। আমি খোঁজ নিতে শুরু করলাম। জানতে পারলাম 1952 সালের ফেব্রুয়ারিতে এই এলাকায় এক নারী আত্মহত্যা করেছিলেন। তার নাম ছিল রেনু দেবী। বিয়ের পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। বিয়েতে পাওয়া ঘড়িটা ছিল তার একমাত্র সম্পদ। সেই ঘড়ি নিয়ে একদিন সে নিখোঁজ হয়ে যায়। পরে পদ্মা নদীতে তার লাশ ভাসতে দেখা যায়, কিন্তু ঘড়িটা আর পাওয়া যায়নি। এখন বুঝতে পারছি, আমি যে দোকান থেকে ঘড়ি কিনেছি সেটা ছিল একটি পুরনো জিনিসের দোকান। কিন্তু এই ঘড়ি আসলে কোথা থেকে এলো? কেন এত বছর পর তা আবার প্রকাশ্যে এলো? ঘড়ি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। দোকানে গেলাম, কিন্তু দোকান বন্ধ। পাশের দোকানদার বলল, ওই বুড়ো দোকানদার তো 1 মাস আগেই মারা গেছে, তার কোনো ওয়ারিশ নেই, দোকানটা এখন সরকারি সম্পত্তি। হতাশ হয়ে বাসায় ফিরলাম, কিন্তু ফিরে দেখি সালমা আর মেয়েরা দরজার বাইরে দাঁড়িয়ে। সালমা বলল, আমি আর এই বাসায় থাকবো না। ঘড়িটা সারাক্ষণ টিকটিক করে, আর আমি যেদিকে তাকাই মনে হয় ওই নারী দাঁড়িয়ে আছে। সাদিয়া সারাক্ষণ ঘড়ির সঙ্গে কথা বলে। ও বলে কাকিমাকে গল্প শোনায়। সত্যি, সাদিয়া তখন ঘড়ির দিকে তাকিয়ে হাসছিল, আর ঘড়িটা তখন থেমেছিল
রাত 12টায়। আমরা রাতেই বাসা ছেড়ে চলে গেলাম, শ্বশুর বাড়িতে গেলাম। কিন্তু সমস্যা হলো ঘড়িটা আমরা ফেলে আসিনি। আমি ভয়ে এতটাই আতঙ্কিত ছিলাম যে ঘড়িটা নামিয়ে বাসার মধ্যেই ফেলে এসেছি। এখন সেই বাসায় কেউ থাকে না, কিন্তু প্রতিবেশীরা বলে এখনও রাত 12টায় ওই ফ্ল্যাট থেকে ঘড়ি বাজে শব্দ শোনা যায়। আর কোনো কোনো রাতে জানালার পাশে এক নারীর ছায়া দেখা যায়, দাঁড়িয়ে আছে যেন কারো অপেক্ষায়। গত সপ্তাহে আমি জানতে পারলাম আমার বাসার নতুন ভাড়াটিয়া এসেছে। তারা আমাদের পুরনো ফ্ল্যাটে ঢুকেছে। 1 সপ্তাহও যায়নি তারা বাসা ছেড়ে পালিয়েছে। তাদের ভাষ্য, বাসার একটা ঘড়ি সারাক্ষণ তাদের ডাকছে, আর রাতে বিছানায় শুয়ে তাদের গা টিপে দিচ্ছে কেউ। আমার এখন বিশ্বাস যে ঘড়িটা নিয়ে এসেছিলাম সেটা শুধু একটি ঘড়ি নয়, এটা এক আত্মার বাসস্থান। রেণু দেবী মরেও শান্তি পাননি, তার আত্মা এখনও সেই ঘড়িতেই বন্দী। আর যে ঘড়িটা স্পর্শ করে সে তার শিকার। আমি এই ঘটনা শেয়ার করছি আপনাদের সতর্ক করতে। কোনো পুরনো জিনিস বাসায় আনবেন না, বিশেষ করে যদি সেটা হয় ঘড়ি। কারণ সময়ের সঙ্গে সঙ্গে শুধু ঘড়ির কাঁটাই ঘোরে না, ঘুরতে থাকে অদেহা জগতের দরজাও। এই ঘটনা শেয়ার করার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে। আপনার এই সাহস আমাদের অনেক ভক্তকে সচেতন করবে। শ্রোতা বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন যদি আপনার ঘরের দেওয়ালে কোনো ঘড়ি থাকে, একবার দেখে নিন ঠিক সময় চলছে তো, নাকি থেমে গেছে রাত 12টায়। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এবার আমরা যাচ্ছি আরও গভীর এক আতঙ্কের দিকে। রাত 11টা মানে অশরীরী ফেসবুক পেজের বিশেষ সময়। আজকের দ্বিতীয় ঘটনাটি একটি হাসপাতালের লিফট নিয়ে। ঘটনাটি পাঠিয়েছেন শামীমা আক্তার, যিনি নিজে একজন নার্স এবং ঘটনার প্রত্যক্ষদর্শী। শামীমা আপাকে অসংখ্য ধন্যবাদ এই হৃদয় বিদারক ও ভয়ঙ্কর সত্য আমাদের কাছে তুলে ধরার জন্য। দ্বিতীয় ঘটনা, হাসপাতালের লিফট 4, শেষ যাত্রা। ঘটনাটি শামীমা আক্তারের ভাষায়। আমার নাম শামীমা আক্তার, পেশায় নার্স। গত 12 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করছি। ঢামেক হাসপাতাল নিয়ে কত কথা প্রচলিত আছে তা আপনারা জানেনই, কিন্তু আজ আমি বলবো এমন একটি ঘটনা যা আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, নিজের গায়ে অনুভব করেছি। আমাদের হাসপাতালের মূল ভবনের লিফটগুলো নিয়ে সবসময় নানা রকম গুজব শোনা যেত, বিশেষ করে লিফট নাম্বার 4 নিয়ে। এটা সবচেয়ে পুরনো। এটা শুধু 5ম তলা থেকে 9ম তলা পর্যন্ত যায়, কারণ নিচের তলাগুলোতে নতুন লিফট আছে। রোগী আত্মীয়রা সাধারণত এই লিফট এড়িয়ে চলে, কারণ এর নানা রকম অদ্ভুত আচরণ। কিন্তু সরকারি হাসপাতালে তো বিকল্প আর নেই, জরুরি মুহূর্তে এটাই ব্যবহার করতে হয়। 2024 সালের 2রা জানুয়ারি রাত 11:15 আমি নাইট শিফটে ছিলাম, 7 তলার মহিলা ওয়ার্ড। তখন ভর্তি ছিল 42 জন রোগী, তাদের মধ্যে 6 জন ছিল ক্রিটিক্যাল। সেদিন রাতে হঠাৎ করেই একজন রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। নাম আসমা বেগম, বয়স 60 বছর। তার মেয়ে রেশমা, 22 বছরের মেয়ে, পাশে বসে কাঁদছে। ডাক্তার ডাকলাম। ডাক্তার সাহেব দেখে বললেন, একটু সমস্যা, তাকে আইসিইউতে নিতে হবে। কিন্তু আইসিইউর বেড খালি নেই। 9ম তলায় নতুন আইসিইউ খুলেছে, সেখানে নিয়ে যাও দ্রুত। আমি আর রেশমা মিলে আসমা বেগমকে স্ট্রেচারে তুললাম। লিফটের দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু নতুন লিফটগুলো সব ব্যস্ত, একটাও নামছে না। রেশমা কাঁদছে, আপা আমার আম্মা মরে যাবেন, প্লিজ কিছু করেন। আমার চোখ পড়ল লিফট 4-এর দিকে, সেটা তখন 5ম তলায়। আমি কল দিলাম, লিফট এলো। লিফটের ভিতরে ঢুকতেই আমার একটু অদ্ভুত লাগলো। ভিতরের আলোটা মিটমিট করছে, একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া লাগছে। কিন্তু সময় নেই, আমরা ঢুকলাম। আমি 9ম তলার বাটন চাপলাম। লিফট চলতে শুরু করলো। 7 তলা থেকে 8 তলা, স্বাভাবিক। 8 তলা থেকে 9ম তলা, কিন্তু লিফট 9ম তলায় থামলো না, চলতে থাকলো। ডিসপ্লেতে 9 দেখাচ্ছে, তারপর 10, 11, 12। আমি ভয় পেয়ে গেলাম। হাসপাতালে তো 9 তলার উপরে কিছু নেই, ছাদ, তারপর ছালি আকাশ। লিফট চলতেই থাকলো। 13, 14, 15। রেশমা চিৎকার করে উঠল। আসমা বেগমের অবস্থা তখন খুব খারাপ, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ লিফট থেমে গেল। ডিসপ্লেতে লেখা 17 তলা, কিন্তু হাসপাতালে 17 তলা নেই। দরজা খুলে গেল। বাইরে একদম অন্ধকার, কোনো আলো নেই, কিছু দেখা যাচ্ছে না।
শুধু একটা ধরনের স্যাঁতসেঁতে গন্ধ, আর শোনা যাচ্ছে অনেক মানুষের কান্নার শব্দ, আর্তনাদ, যেন হাজারো মানুষ একসঙ্গে কাঁদছে। আমার পা দুটো কাঁপতে লাগলো। আমি লিফটের দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু বন্ধ হচ্ছে না। বরং ওই অন্ধকার থেকে একটা হাত বেরিয়ে এলো, শুকনো কালচে হাত। হাতটা স্ট্রেচারের দিকে এগিয়ে গেল। রেশমা চিৎকার করে আমার পেছনে লুকোলো। আমি সাহস করে সেই হাতের দিকে তাকালাম। তারপর দেখলাম অন্ধকার থেকে ধীরে ধীরে একটা মূর্তি বেরিয়ে আসছে। এক বৃদ্ধা, পরনে ছেঁড়া কাপড়, চোখ দুটো উল্টোনো, মুখ দিয়ে রক্ত ঝরছে। সে হাঁটতে হাঁটতে আসছে আমাদের দিকে। আমি চিৎকার করে সব বাটন চাপতে শুরু করলাম। লিফটের দরজা বন্ধ হওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই হাত দরজায় বাধা দিচ্ছে। তখন আসমা বেগম হঠাৎ জোরে জোরে শ্বাস নিতে শুরু করলেন। তারপর এক লম্বা নিঃশ্বাস ছেড়ে চুপ। তিনি মারা গেলেন। সঙ্গে সঙ্গে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। লিফট চলতে শুরু করলো। নামছে, ডিসপ্লেতে নামছে 16, 15, 14। তারপর 9ম তলায় গিয়ে থামল। দরজা খুলতেই বাইরে কয়েকজন নার্স আর ডাক্তার দাঁড়িয়ে। তারা অবাক। শামিমা আপা, আপনারা কোথায় ছিলেন? আমরা 20 মিনিট ধরে আপনাদের খুঁজছি। লিফট 4-এর কল বন্ধ ছিল। আপনারা ভেতরে আটকা পড়েছিলেন। আমি কিছু বলতে পারলাম না, শুধু দেখলাম আসমা বেগম মারা গেছেন। রেশমা জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ঘটনা কাউকে বলিনি সেদিন। ভেবেছিলাম নার্ভাস ব্রেকডাউন হয়েছে, কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। তারপর থেকে লিফট 4-এর সঙ্গে আমার সম্পর্ক বদলে গেল। প্রতিবার ওই লিফটে উঠলেই মনে হয় কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। লিফটের আয়নায় মাঝে মাঝে সেই বৃদ্ধার প্রতিচ্ছবি দেখতে পাই। আর সবচেয়ে ভয়ের বিষয়, যে কোনো রোগীকে লিফট 4-এ করে নিয়ে গেলে তারা মারা যায়। আমি হিসেব করলাম, গত 2 মাসে 8 জন রোগীকে এই লিফটে করে আইসিইউতে নেওয়ার পথে মারা গেছে। সবাই মারা গেছে ঠিক সেই মুহূর্তে যখন লিফট 8 তলা থেকে 9ম তলায় যাওয়ার কথা, কিন্তু আসলে কোথায় যায় কেউ জানে না। আমি একবার সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করলাম, কিন্তু লিফটের ভেতরের ফুটেজে দেখা যায় লিফট 7 তলা থেকে উঠল, তারপর 8 তলায় থামলো, তারপর সরাসরি 9ম তলায় গিয়ে থামলো। কিন্তু যে 20 মিনিট আমরা ভেতরে ছিলাম সেটা ফুটেজে নেই। যেন সময় থমকে গিয়েছিল। এপ্রিল মাসে ঘটল সবচেয়ে বড় ঘটনা। আমি তখন ডিউটিতে নেই। আমার সহকর্মী নাজমা আপা রাতের শিফটে ছিলেন। একজন রোগীকে আইসিইউতে নেওয়ার জন্য তিনি লিফট 4-এ ওঠেন। রোগী ছিল এক তরুণী, রিয়া, 19 বছর। বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার অবস্থা স্থিতিশীল ছিল। নাজমা আপা আর রিয়ার বাবা লিফটে উঠলেন। লিফট চলতে শুরু করলো। 8 তলায় এসে থামলো, তারপর আর যায় না। 20 মিনিট ধরে লিফট দরজা বন্ধ করে 8 তলায় আটকে থাকলো। হঠাৎ লিফটের সব আলো নিভে গেল। নাজমা আপা চিৎকার করে বাটন টিপতে লাগলেন। তখন লিফটের সিলিং ফ্যানের পাখা ঘুরতে শুরু করলো, কিন্তু সেটা ফ্যান নয়, সেটা ছিল এক নারীর মুখ, কাঁদছে আর বলছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। রিয়ার বাবা ভয় অজ্ঞান হয়ে গেলেন। নাজমা আপা তখন কিছু একটা দেখলেন, সেই বৃদ্ধা যা আমি দেখেছিলাম। সে লিফটের আয়না থেকে বেরিয়ে আসছে, তার হাতে একটি ছুরি। সে রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। নাজমা আপা চিৎকার করে উঠলেন, না, ওকে ছেড়ে দাও। তখন হঠাৎ লিফট চলতে শুরু করলো। 9ম তলায় গিয়ে থামলো। দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। তারা বলল, আপনারা তো 30 মিনিট ধরে লিফটের ভেতরে। আমরা ভাবলাম কি হয়েছে। নাজমা আপা ভেতরে তাকিয়ে দেখেন রিয়া তখনও বেঁচে আছে, কিন্তু তার গলায় একটা কালো দাগের মতো দেখা যাচ্ছে। সেই দাগ হাতের ছাপের মতো। ডাক্তাররা বললেন, এটা কিভাবে হলো? কিছু বুঝতে পারলেন না। রিয়া বেঁচে গেল, কিন্তু তারপর থেকে সে কথা বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আর মাঝে মাঝে বলে, ওই দিদা আমাকে ডাকছে, ওই দিদা আমাকে নিতে আসবে। আমরা এখন জানি লিফট 4 শুধু একটি লিফট নয়, এটা মৃত্যুর দরজা। 1971 সালে এই হাসপাতালে বহু মানুষ মারা গিয়েছিল। যুদ্ধের সময় এই হাসপাতালে গণহত্যা চালানো হয়েছিল। 9ম তলার উপরে ছিল পাকিস্তানি বাহিনীর ক্যাম্প। অনেককে ওপরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। তাদের আত্মারা এখনও ঘুরে বেড়ায়। আর লিফট 4 সেই আত্মাদের বাহন। এটা তাদের যাতায়াতের পথ। যারা এই লিফটে ওঠে তাদের কেউ কেউ সেই জগতের দরজা খুলে দেয়, আর তখন আত্মারা তাদের সাথে নিয়ে যেতে চায়। গত সপ্তাহে হাসপাতাল কর্তৃপক্ষ লিফট 4 বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু লিফট বন্ধ করলেই কি সমস্যার সমাধান হয়? না, কারণ এখনও রাতে 8 তলা থেকে 9ম তলায় যাওয়ার সময় অনেকেই শোনেন লিফট চলার শব্দ, অথচ লিফট তো বন্ধ। নিরাপত্তা কর্মীরা বলে, রাত 12টার পর লিফটের দরজা নিজে নিজেই খোলে আর বন্ধ হয়, আর ভেতর থেকে কান্নার শব্দ আসে। আমি নিজে শুনেছি। 23শে মে রাতে 8 তলায় দাঁড়িয়েছিলাম। লিফটের দরজা খোলা, ভেতরে অন্ধকার। হঠাৎ শুনলাম কে যেন ফিস ফিস করে বলছে,
আসো আসো, আমাদের সাথে আসো। আমি দৌড়ে চলে এসেছিলাম। আমি এখন আর লিফট চারে উঠি না, কিন্তু প্রতিবার হাসপাতালে ঢুকলে সেই লিফটের দিকে তাকালে মনে হয় ওটা শুধু লিফট নয়, ওটা একটা কবর, উড়ন্ত কবর, যেখানে মৃতরা বেঁচে থাকে আর জীবিতরা মরে যায়। আমি জানি একদিন এই লিফট আবার খুলবে, আর তখন আরও অনেকের মৃত্যু হবে। কিন্তু ততদিনে আমরা কি করতে পারি? কেউ তো শোনে না। আমি নাস্তিক ছিলাম এক সময়, এখন বিশ্বাস করি মৃত্যুর পরেও কিছু থেকে যায়, আত্মা থেকে যায়। আর সেই আত্মারা যদি অশান্ত হয়, তাহলে তারা জীবিতদের তাড়া করে। লিফট চারে সেই অশান্ত আত্মারাই বাস করে। তারা চায় জীবিত কাউকে সঙ্গে নিয়ে যেতে, আর তাদের হাত থেকে বাঁচার উপায় নেই যদি না আপনি ওই লিফটে না ওঠেন। সাবধান থাকবেন, রাত 12টার পর হাসপাতালের লিফটে উঠবেন না। বিশেষ করে যদি দেখেন লিফট 4 খালি দাঁড়িয়ে আছে, দরজা খোলা আর ভেতরে আলো জ্বলছে, দৌড়ে পালাবেন। কারণ ওই আলো মৃতদের আলো, ওই আলোয় ডাকছে আপনাকে। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। শামীমা আক্তারকে আবারও অসংখ্য ধন্যবাদ তার সাহসী সাক্ষ্যদানের জন্য। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের এপিসোড 60-এ আমরা শুনলাম দুটি হাড়হিম করা সত্য ঘটনা। একটি অভিশপ্ত প্রাচীর ঘড়ি, যে ঘড়ি থামিয়ে দেয় সময়, আর তার ভেতর বন্দি এক নারীর আত্মা ডাকে জীবিতকে। আর একটি হাসপাতালের লিফট, যে লিফট জীবিতকে নিয়ে যায় মৃতের জগতে আর ফিরিয়ে আনে শুধু মৃত্যু। আপনারা কি ভেবেছেন আমাদের চারপাশে কত কিছুই না ঘটে যা আমরা দেখতে পাই না? যে ঘড়িটি আপনার দেয়ালে টাঙানো, সেটা হয়তো কোনো মৃত আত্মার শেষ আশ্রয়। যে লিফটে আপনি প্রতিদিন ওঠেন, সেটাও হয়তো কোনো অশান্ত আত্মার যাতায়াতের পথ। পৃথিবী শুধু আমরা যা দেখি তা নয়, তারও বাইরে একটা জগৎ আছে, অশরীরীদের জগৎ। আর সেই জগতের দরজা কখন খুলে যায় কে জানে। আপনারাও যদি এমন কোনো অলৌকিক, অবিশ্বাস্য, ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়ে থাকেন, তবে তা আমাদের সাথে শেয়ার করুন। আপনার পাঠানো ঘটনা আমরা পরবর্তী এপিসোডে তুলে ধরব। আগামীকাল রাত 10টায় আবার দেখা হবে নতুন এপিসোড নিয়ে। রাতের অন্ধকারে একা থাকলে জানালার পাশে দাঁড়াবেন না, ঘরের দরজা ভালো করে বন্ধ রাখবেন। আর যদি কখনো দেখেন আপনার ঘড়ির কাঁটা থেমে গেছে রাত 12টায়, তাহলে ভাববেন না যে ঘড়ির ব্যাটারি শেষ, ভাববেন হয়তো কেউ আপনার দিকে তাকিয়ে আছে, ঘড়ির কাঁটার ফাঁক দিয়ে, লিফটের আয়নার ওপার থেকে। আগামীকাল আবার ফিরে আসব নতুন কোনো আতঙ্ক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।